আমরা তো খবরে রোজই তেলের দাম দেখি তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে দামটা আমরা দেখছি সেটাই কি আসল সত্যি, নাকি এর আড়ালেও অন্য কোনো গল্প আছে? আজকের এই বিশ্লেষণে আমরা তেলের দামের এই দুটো ভিন্ন জগতের রহস্যটাকেই খুঁজে বের করব। ধরুন টিভিতে আপনি দেখলেন অপরিশোধিত তেলের দাম দেখানো হচ্ছে। প্রশ্ন হল, ওই দামটা কি আসলেই সত্যি? প্রশ্নটা শুনতে খুব সোজা মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ জটিল, কারণ পর্দার আড়ালে একটা অন্যরকম খেলা চলছে। আসলে বিশ্বজুড়ে তেলের দাম ঠিক করার জন্য একটাই নয়, দুটো বাজার আছে। আর এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে এই দুটো বাজার তেলের দাম নিয়ে একেবারে দুটো ভিন্ন গল্প শোনাচ্ছে। একটা বাজার যদি বলে সব ঠিক আছে, তো অন্যটা বলছে সামনে বড় বিপদ। আচ্ছা, এই দুটো বাজার তাহলে আসলে কি? চলুন এদের সঙ্গে একটু পরিচয় করে নেওয়া যাক। একদিকে আছে পেপার মার্কেট আর অন্যদিকে ফিজিক্যাল মার্কেট। এদের মধ্যেকার এই লড়াইটা যদি একবার বুঝে ফেলতে পারেন, তাহলে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ব্যাপারটা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন একটা বড় ক্রিকেট ম্যাচের টিকিট। হোয়াটসঅ্যাপে একটা গুজব ছড়িয়েছে যে টিকিটের দাম হবে ১,০০০ টাকা। এটাই হলো পেপার মার্কেট বা ফিউচার্স মার্কেট। মানে এখানে আসল তেলের লেনদেন হচ্ছে না, শুধু ভবিষ্যতের দাম নিয়ে চুক্তি বা অনুমান কেনাবেচা হচ্ছে। কিন্তু স্টেডিয়ামের গেটের বাইরে একজন ব্ল্যাকার আসলে যে দামে টিকিটটা বিক্রি করছে, সেটাই হলো ফিজিক্যাল মার্কেটের আসল দাম। আর এই স্লাইডটা দেখুন, এখানেই আসল চমকটা লুকিয়ে আছে। পেপার মার্কেটে মানে খবরে যখন তেলের দাম প্রায় $100 দেখানো হচ্ছে, তখন ফিজিক্যাল মার্কেটে যেখানে সত্যি সত্যি তেলের ব্যারেল কেনাবেচা হচ্ছে, সেখানে দাম গিয়ে দাঁড়িয়েছে ১৫০ থেকে $170। এটা কিন্তু কোনো ছোটখাটো পার্থক্য নয়, এটা একটা বিশাল ব্যবধান। আর এই কথাটাই বলছেন কার্লাইলের জেফকারির মতো বিশেষজ্ঞরা। তার মতে পেপার মার্কেট মানে ফাইন্যান্সিয়াল মার্কেটটা বাস্তবের ফিজিক্যাল মার্কেট থেকে পুরোপুরি আলাদা হয়ে গেছে। মানে কাগজের হিসেবের সাথে বাস্তবের কোনো মিলই নেই। তো প্রশ্ন হলো, কেন এই দুটো বাজারের মধ্যে এত বড় একটা ফারাক তৈরি হলো? এর উত্তরটা লুকিয়ে আছে পৃথিবীর একটা খুব গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে, যা এখন একটা গ্লোবাল চোক পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। এই যে এত বড় একটা গ্যাপ, এর মূল কারণ হল হরমুজ প্রণালীতে তৈরি হওয়া একটা বড়সড় সংকট। এটা বিশ্বের তেল সরবরাহের অন্যতম প্রধান একটা রুট, আর ঠিক সেখানেই সাপ্লাই চেইনটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংখ্যাটা একবার দেখুন, প্রায় ২০%। মানে সারা পৃথিবীর মোট তেল আর লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি সাপ্লাইয়ের প্রায় 1/৫ যায় এই সরু রাস্তাটা দিয়ে। এবার ভাবুন তো, যদি এই রাস্তাটা কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে কি অবস্থাটা হবে? জেফকারির ওই কথাটা এখানে আবার মনে করতে হয়, এগুলো ফিজিক্যাল সাপ্লাই চেইন, আপনি অণু প্রিন্ট করতে পারবেন না। কথাটা খুব গভীর। মানে হলো, আপনি টাকা ছাপাতে পারেন, কিন্তু তেল তো আর ছাপাতে পারবেন না, তাই না? যখন আসল তেলের অভাব দেখা দেয়, তখন কাগজের হিসেব কোনো কাজেই আসে না। আচ্ছা, এই যে বিশ্বজুড়ে এত কিছু হচ্ছে, এর সাথে ভারতের কি সম্পর্ক? ভারতের জন্য এটা কেন এত চিন্তার বিষয়? চলুন এবার সেই দিকটা একটু দেখি, কারণ এই ঢেউটা কিন্তু সরাসরি আমাদের অর্থনীতিতে এসে লাগছে। দেখুন, ভারত একটা খুব নাজুক জায়গায় আছে, কারণ আমাদের যা তেল লাগে তার প্রায় ৮৫%ই আমাদের বাইরে থেকে কিনে আনতে হয়। তার মানে আমরা আমদানির ওপর সাংঘাতিকভাবে নির্ভরশীল। তাই আন্তর্জাতিক বাজারে একটু এদিক ওদিক হলেই তার বড় ধাক্কাটা এখানে এসে লাগে। এই স্লাইডটা খুব সহজ করে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। এটা একটা ডমিনো এফেক্টের মতো। দেখুন কিভাবে একটার পর একটা জিনিস পড়ছে। যখনই আসল তেলের দাম বাড়ে, আমাদের তেল কেনার খরচ মানে ইম্পোর্ট বিল লাফিয়ে বেড়ে যায়। তাতে চাপ পড়ে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের ওপর, আর তার ফলে টাকার দাম কমে যায়। যেই টাকার দাম কমল, সাথে সাথে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেল, মানে মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করতে গিয়ে আরবিআইকে সুদের হার বাড়াতে হয়, আর তার শেষ ধাক্কাটা গিয়ে লাগে শেয়ার বাজারে। বিশেষজ্ঞরা একটা হিসেব দিচ্ছেন যে যদি অপরিশোধিত তেলের দাম লাগাতার ১০% বাড়ে, তাহলে আমাদের এখানে মুদ্রাস্ফীতি ২০ থেকে ৩০ বেসিস পয়েন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে। সোজা কথায় এর চাপটা আমাদের সবার পকেটে পড়বে। তাহলে এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা উঠছে, তা হলো এরপর কি? এই পরিস্থিতি কোন দিকে যাবে? এর ভবিষ্যৎ কি? তো সামনে কি হতে পারে? বিশেষজ্ঞরা মূলত ৩টে সম্ভাবনার কথা বলছেন। ১. যদি হরমুজের এই টেনশনটা চলতেই থাকে, তাহলে তেলের দাম হয়তো আকাশ ছোঁয়া হয়ে $১৫০ থেকে $২০০ পৌঁছে যেতে পারে। ২. একটা সাময়িক স্বস্তি আসতে পারে যদি আন্তর্জাতিক শক্তি সংস্থা তাদের আপৎকালীন মজুদ থেকে তেল বাজারে ছাড়ে। কিন্তু আসল সমাধানটা লুকিয়ে আছে ৩ নম্বর পয়েন্টে, হরমুজ প্রণালীর এই ভূরাজনৈতিক সমস্যার একটা স্থায়ী সমাধান খুঁজে বের করা। অভিজ্ঞ বিনিয়োগকারী শঙ্কর শর্মার একটা কথা এই প্রসঙ্গে খুব ভাবার মতো। তিনি বলছেন, তেলই হতে চলেছে নতুন সোনা। এর মানে হল, ভবিষ্যতের পৃথিবীতে তেল হয়তো সোনার মতোই একটা দুষ্প্রাপ্য আর মূল্যবান জিনিস হয়ে উঠবে।
আর সব শেষে এই একটাই প্রশ্ন আমাদের মাথায় ঘুরতে থাকে, যখন এই ফাইন্যান্সিয়াল মার্কেট অবশেষে বাস্তবের মুখোমুখি হবে তখন ঠিক কি হবে? কাগজের হিসাব আর আসল সাপ্লাইয়ের এই যে বিশাল ফারাক, এটা যখন মিলতে বাধ্য হবে তখন বিশ্ব অর্থনীতি কি সেই ধাক্কাটা সামলানোর জন্য তৈরি? এটা কিন্তু একটা বড় প্রশ্ন।